আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক জানিয়ে আজকের পর্বে চলে আসলাম আপনাদের জন্য অনেক বড় একটা ব্লগ ভিডিও নিয়ে। লাস্ট ইফতার থেকে শুরু করে ঈদের দিন আমাদের কিভাবে কাটলো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করবেন। আজকের ভিডিওটা বানানো মেনলি লাস্ট ইফতার থেকে, মানে এই বছরের লাস্ট ইফতারে কি কি করলাম আর ঈদের দিনটা আমাদের কেমন কাটলো সেটা নিয়ে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং এনজয় করেন। আমি ইফতারিতে আজকে বোনা খিচুড়ি রান্না করব। পাঁচটা আমি মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি হালকা করে। যেহেতু এই বছরের মতো লাস্ট ইফতারের দিন আপনাদের বায়ার পছন্দের কিছু করতে চাচ্ছি, তো ভাবলাম বোনা খিচুড়ি করে দিই। বোনা খিচুড়ি খেতে খুবই ভালোবাসে আপনাদের ভাইয়া। বোনা খিচুড়িতে আমরা সবাই রান্না করতে পারি, তারপরে একটু শেয়ার করছি। পাঁচটায় পেঁয়াজ ভেজে নিলাম আর একটা তেজপাতা, কিছুটা গরম মশলা যেমন এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ এসব দিয়ে দিলাম কয়েক করে। তারপর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়ে এই পর্যায়ে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এদিকে আমি রান্না করতেছি, অন্যদিকে তো আমার বাসায় ঈদের আমেজ শুরু হয়ে গেছে। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া এসব দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। সব মশলা একসাথে দিয়ে এখন সামান্য করে মিশিয়ে নিয়ে এগুলোকে ভেজে নেব। এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই তো সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটাকে মিশিয়ে কষিয়ে নিলাম। এবার আগে থেকে কিছুটা হাড় সহ চিকেন আর আলু কেটে নিয়েছি মাঝারি সাইজের দুইটা। মশলার সাথে 4-5টা কাঁচা জাল দিয়ে দিলাম। জালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন। আমি যেভাবে রান্না করি বোনা খিচুড়িতে সেভাবে শেয়ার করছি। মশলার সাথে এবার আলু আর মাংসটাকে দিয়ে এটাকে রান্না করে নেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে রান্না করে নেব প্রপারলি। আমি পুরোপুরি রান্নাটা করে নেব। তারপর চাল ডালের মিশ্রণটা আমি মিশিয়ে তারপর প্রপারলি বোনা খিচুড়িটা রান্না করে নামিয়ে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে চিকেনটাকে রান্না করে নিচ্ছি। যেহেতু চিকেন অনেক নরম, তাই এটা রান্না হতে তেমন একটা সময় লাগে না। এদিকে কিন্তু প্রপারলি চিকেনটা রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে সামান্য পরিমাণে নেড়ে ছেড়ে দিয়ে আগে থেকে আমি কিছুটা বাসমতি চাউল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এভাবে চাল ডাল ভিজিয়ে রেখে খিচুড়ি রান্না করলে চালটা দেখতে অনেক বেশি লম্বাটে হয়, দেখতে অনেকটা সুন্দর লাগে। আর চাল ডাল ভিজিয়ে রাখার পরে এদের গায়ে কিন্তু অনেক পরিমাণে ময়লা থেকে যায়, এগুলো তাড়াতাড়ি বের হয়ে আসে। আমি হাত দিয়ে কষলিয়ে ভালোভাবে ধুয়ে এগুলোকে পানি ঝরিয়ে নেব। যেহেতু এটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখা, পানি থেকে গেলে লাস্ট পর্যায়ে দেখা যাবে খিচুড়িটা তেক হয়ে যাবে। আমি এরকম করবো না, একটু জর্জরে টাইপের হবে খিচুড়িটা। এদিকে মাংসটা আমি যেরকম চাচ্ছি সেরকম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এরপর যে আমি চাল ডালের মিশ্রণটা দিয়ে জাস্ট নেড়ে ছেড়ে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। কে কে আমার মতো করে বোনা খিচুড়ি রান্না করেন কমেন্ট সেকশনে জানালে খুশি হবে। দেখতে দেখতে 2025-এর এই রমজান মাসটা কোন দিকে না কোন দিকে চলে গেল বুঝতেই পারলাম না। আগামী বছরের এই দিনটা আর পাবো কিনা সেটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। দেখতে দেখতে লাস্ট ইফতার করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। অনেক বেশি খারাপ লাগতেছে এই বছরের রমজানকে বিদায় দিতে। তো প্রতিদিন আমার বাসায় একজন না একজন মেহমান থাকে, আলহামদুলিল্লাহ। মেহমান হচ্ছে আল্লাহ তাআলার রহমত, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকেও আমাদের সাথে স্পেশাল একজন মেহমান আছে, সবাই মিলে ইফতারটা করব। তো সাথেই থাকেন। আমি বোনা খিচুড়িটা বসিয়ে দিয়ে এদিকে অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। একদিকে বোনা খিচুড়ি বসিয়ে দিয়েছি একদম পানি সহকারে দিয়ে। এবার এদিকে কিছু ফল কেটে নিচ্ছি, যেহেতু ইফতারের সময় ঘনিয়ে আসতেছে। এখনো অনেক কাজ বাকি। ইফতার করে আজকে অনেকগুলো কাজ আছে, আমরা দুইজন মিলে কাজগুলো করব। আপনারাও সাথে থাকবেন, আপনাদের সাথে নিয়ে আমরা কাজগুলো শেষ করব। সম্পূর্ণ একটা মাস রোজা রাখার পর এই দিনটা, মানে ঈদের দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। যেহেতু এবার বাড়ি যাওয়া হচ্ছে না, আমার এই ছোট্ট সুখের নিটটা কিভাবে আমার সাধ্যমতো ডেকোরেশন করি সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমি যেখানেই থাকি না কেন আমার ঘরবাড়ি একটু ডেকোরেশন না করলে হয় না। আমি রাত থেকে প্রস্তুতি নিয়ে নিই, যেহেতু আগে আমার বাবা ছোট ছিল আর এখন আমার বাসায় দুইটা মুরব্বি। আলহামদুলিল্লাহ, মুরব্বি থাকলে কিভাবে কাজ করতে হয় আমার আপুদের খুবই ভালো করে জানা, এটা আমি আর নতুন করে বলতেছি না। তো যাই হোক, আমি ইফতারটা গুছিয়ে নিই। অন্যান্য প্রতি রমজানে আমি ইফতার করে একটু রেস্ট করি, মানে নেতিয়ে পড়ে শরীরটা একেবারে বলতে গেলে। তবে রাতের দিন, মানে শেষ রমজানের দিন আমার একটুও ক্লান্ত লাগে না, শরীরটা একেবারে স্ট্রং থাকে। শুধু মনের ভিতর টেনশন থাকে কবে যে আমি কাজগুলো শেষ করতে পারবো, কবে আমার সংসারটাকে গুছিয়ে নিতে পারবো। যেহেতু ঈদের দিন সকাল থেকে অনেক কাজ থাকে সেটা তো সবারই জানা, তাই আমি রাত থেকে চেষ্টা করি কিছুটা কাজ গুছিয়ে নেওয়ার জন্য। সেটা ছোট, যতই ছোট কিংবা বড় সংসার হোক না কেন, কাজ তো কাজই। তাই 5টার আগে ইফতারটা সম্পূর্ণ শেষ করে তারপরে রিল্যাক্সে ইফতারের পরে চাটা খেয়ে একেবারে কাজটা ধরবো। কে কে শেষের রমজানের বা শেষের ইফতারিতে কি কি
আয়োজন করছিলেন আমার সাথে শেয়ার করতে পারেন। কথা বলতে বলতে এদিকে আমার পল পাকড়া কাটা হয়ে গিয়েছে, আর অন্যদিকে বোনা খিচুড়িটাও সম্পূর্ণভাবে পানিটা টেনে নিয়েছে, মানে অনেকটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে শুধুমাত্র দমে বসিয়ে রাখবো। বোনা খিচুড়ি রান্না করতে তেমন একটা টাইম লাগে না। এদিকে আমি বসিয়ে দিয়ে শুধুমাত্র পলটা কাটতে গেছি। এ পর্যায়ে কিন্তু বোনা খিচুড়ি হয়ে গিয়েছে। অনেকেই বলে, আপু আপনি এত কাজ কেমনে করেন, এত কাজ একা হাতে কেমনে সামলান? তবে সবকিছুর একটা টাইমের ব্যাপার আছে। সবকিছু সময় মতো টাইমলি যদি করতে পারেন তাহলে আপনার কাজ অনেক বেশি সহজ হয়ে যায়। আপনি যদি সময়কে কাজে লাগিয়ে সবকিছু মেনটেন করে চলতে পারেন তাহলে আপনার জীবন অনেক বেশি ইজি। টাইমলি সবকিছু করা সম্ভব। আমি দুইটা ছোট ছোট গেদু কিংবা মুরব্বি নিয়ে সবকিছু কাজ একেবারে সময় মতো করে উঠতে পারি আলহামদুলিল্লাহ। ইফতারের প্ল্যাটারগুলো আমি সাজিয়ে নেব। এদিকে বোনা খিচুড়িটা নামিয়ে নিয়ে আসলাম। এখন প্ল্যাটারটা সাজিয়ে নেব, যেহেতু টাইম একেবারে গনিয়ে আসতেছে। ইফতারের আগে সবগুলো একটু গুছিয়ে নিলে কিন্তু ভালো হয়। ইফতার সামনে নিয়ে দোয়া করলে নাকি সেই দোয়া তাড়াতাড়ি কবুল হয়। তাই আমি সবসময় চেষ্টা করি ইফতারের 10 থেকে 15 মিনিট আগে সবকিছু গুছিয়ে নিয়ে রোজু করে বসার জন্য। এদিকে প্ল্যাটার সাজানো শেষের দিকে আমি একসাথে শরবতটাও গুলিয়ে নেব। টাইম একেবারে গনিয়ে আসতেছে, 10 মিনিটের মতো টাইম আছে। আমি আগে থেকে কিছুটা তোকমা আর ইসবগুল বসি ভিজিয়ে রাখছিলাম, সেটা দিয়ে রোয়াবজা দিয়ে আজকে শরবতটা গুলিয়ে নেব। বাইরে প্রচণ্ড গরম পড়েছে, এই পর্যায়ে যদি এইরকম ঠান্ডা ঠান্ডা একটা শরবত হয় তাহলে তো মন মাইন্ড একেবারে জুড়িয়ে যায়। আমার কাছে তো রুয়াবজার শরবত অনেক বেশি ভালো লাগে। ইফতার গোছানো একেবারে শেষের দিকে, তো আমরা রিল্যাক্সে ইফতারটা করে নিই, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ইফতারটা করে শুধুমাত্র চাটা খেয়ে আর বসলাম না, আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে কাজ শুরু করে দিলাম। যেগুলো অজু স্থানের কাজ আমি পারবো না সেগুলো আপনাদের ভাইয়া করে দিচ্ছে, মানে পর্দা লাগানোর কাজটা আপনাদের ভাইয়া সবসময় করে দেয়, কারণ উপরের কাজগুলো আমি তেমন একটা করি না। পর্দা লাগানোর কাজটা সব সময়ই আপনাদের ভাইয়া করে থাকে। ও খুব সুন্দরভাবে পর্দার লাগানোর কাজটা করতে পারে, একেবারে খুব এনজয় করে সংসারের কাজে আমাকে হেল্প করার জন্য। তেমন তো কখনোই কিছু করতে দিই না, যদি একটা কিছু করতে দিই ও লাপালাপি করে দেয়। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আসলে দুইজন মিলে কাজ করার মধ্যে একটা আনন্দ পাওয়া যায়। দুইটা পর্দা ইতিমধ্যে লাগানো কমপ্লিট। এবার চলে আসলাম ভিতরের পর্দাটা লাগানোর জন্য। পর্দা লাগানোর কাজ শেষ, এবার আমার কাজ শুরু হয়ে গেল। ভিতরের যে দুইটা পর্দা আছে এই দুইটার পর্দার উপর ডিপেন্ড করে আমি দুইটা বিছনার চাদর নিয়ে আসছিলাম। পর্দার সাথে ম্যাচিং করে আমার কাছে মনে হলো এই রুমে অনেকটা বেশি ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে এই বিছনার চাদরটা কমেন্ট সেকশনে জানাবেন। চেষ্টা করি আমার স্বাদ এবং সাধ্যের ভিতরে ঈদের সময় গড়টাকে গুছিয়ে নেওয়ার জন্য। কারা কারা এরকম চাদরা থেকে গড় গোছানোর কাজ কমপ্লিট করে রাখেন কমেন্টে জানালে খুশি হব। এদিকে আপনাদের ভাই একটা স্টিকার নিয়ে আসছে ঈদ মুবারক, এটা নাকি অনেক বেশি ভালো লাগছে তার কাছে, সেটা ও লাগিয়ে নিচ্ছিল। এবার চলে আসলাম আমাদের বেডরুমে। আমাদের বেডরুমের যে পর্দাটা লাগালো সেটার সাথে মনে হলো এই বিছনার চাদরটা ভালো যাচ্ছে। এই চাদরটা আর পর্দাটা কেমন লাগতেছে আপনাদের কাছে কমেন্ট সেকশনে জানালে খুশি হব। আমার কাছে তো ভালোই লাগতেছে। আর টেবিলের কর্নারটা কিভাবে গুছিয়ে নিয়েছে একটু শেয়ার করছি। সিম্পলের মধ্যে এভাবে রাখছি, আর সকালবেলা তো নাস্তার আয়োজনে যা যা থাকবে সবগুলো টেবিলের উপরে সাজিয়ে রাখবো ইনশাল্লাহ। রাতের মধ্যে এতটুকুতেই রেখে দেব, সকালবেলা আপনাদের সাথে শেয়ার করব যদি সম্ভব হয়। ঘরপত্র গুছিয়ে নিয়ে এবার চলে আসলাম গরু মাংসটা রান্না করে নেব। গরু মাংস যেহেতু রান্না করতে একটু টাইম লাগে তাই ভাবলাম রাতে রান্না করে রাখি, সকালে টাইম পাওয়া যাবে না। আমার হাতে মাখা গরুর মাংস খুবই ভালো লাগে, তাই আমি সবসময় হাতে মাখা রান্না করে ফেলি গরুর মাংসটা ধুয়ে নিয়ে এখানে 1.5 কেজি পরিমাণে গরুর মাংস কেটে দেওয়া আছে। এর আগেও গরুর মাংসের 2-1টা রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তবে আপনাদের সাথে আমি আজকের কিভাবে রান্নাটা করতেছি সেটা দেখাচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা শুকনা জাল বীজ পেলে দিয়ে দিলাম, এটা সুন্দর একটা ফ্লেভার ছড়াই, দিলে আপনারা চাইলেও দিতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা আস্ত রসুন, জিরে বাটা, আদা রসুন বাটা, কিছুটা আস্ত গরম মশলা দিয়ে দিলাম, যেমন তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর বেশ খানিকটা দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেলটাই বেশি ইউজ করি গরু মাংস রান্নার ক্ষেত্রে। সরিষার তেলটা দিলে জাদালো একটা ফ্লেভার পাওয়া যায়। এবার হাত দিয়ে সমস্ত উপকরণ মাংসের সাথে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে চুলাটা অন করে দিয়ে জাস্ট কষিয়ে নিয়ে মাংসটাকে রান্না কমিয়ে নেব। এভাবে গরু মাংস রান্না করার একটাই সুবিধা, সবকিছু মাখিয়ে একসাথে বসিয়ে দেবেন। কিছু একদিকে গরু মাংস হতে থাকবে, অন্যদিকে আপনি অন্যান্য কাজটা করে নিতে পারবেন। মাংসগুলো কষানো কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এরপর যে আমি কিছুটা আলু কেটে নিয়েছি। মাংস রান্নায় যে কোনো মাংস রান্নাতে আলু না দিলে আপনাদের ভাইয়া খুবই রাগ করে। আলু ছাড়া মাংস রান্না আনকমপ্লিটই মনে হয়, তাই যে কোনো মাংস রান্নাতে আলুটা খুবই ভালো লাগে। আমার নিজেরও পছন্দ, তাই কিছুটা আলু কেটে নিয়েছি। এবার জাস্ট আলুটা দিয়ে কিছুটা গরম পানি দিয়ে এটাকে দমে মানে মাঝারি আছে বসিয়ে রাখবো। মাঝারি এটা হতে থাকবে, আমি অন্যান্য কাজটাও সেরে নিতে পারবো। তেলে মশলা
কষিয়ে মাংস রান্নার চেয়ে মানে গরুর মাংসটা রান্নার চেয়ে হাতে মেখে এভাবে যদি গরুর মাংসটা রান্না করা হয় আমার কাছে মনে হয় দ্বিগুণই স্বাদ হয়। তবে আপনারা কে কে এরকম হাতে মাখা গরুর মাংস রান্না করে থাকে কমেন্টে জানাবেন। আমি কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি। গরুর মাংস রান্নাতে ফুটন্ত গরম পানিটা দিলে তাড়াতাড়ি মাংসটা গলে যায়, এমনকি তাড়াতাড়ি রান্নাটাও শেষ হয়ে যায়। এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। অন্যদিকে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি একটু লোকটা আপনাদের সাথে শেয়ার করলাম। সব শেষে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে দমে রাখছিলাম 5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা পারফেক্ট আসছে। এটা হচ্ছে ঈদের দিনের সকালবেলা আপনাদের ভাইয়া সবকিছু গুছিয়ে নিয়ে এখন যাচ্ছে নামাজে। আর নামাজে যাওয়ার পরে আমি অন্যান্য কাজগুলো মানে বাচ্চাদেরকে গোসল করানো সব কিছু গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর ভিডিও করা হয়নি, পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। এটা হচ্ছে বিকেলের টাইমে রেডি হয়ে বেরিয়ে গেলাম আমরা বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। কখনোই কোনো ঈদে কোথাও যাওয়া না হলেও এবারের ঈদে যাওয়ার একটাই উদ্দেশ্য। আমাদের বাড়িওয়ালা আঙ্কেল বিগত একটা মাস ধরে আমাদেরকে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে রাখছে। আর এমনকি আজকে ঈদের দিন সকাল ভোরে ফোন দিছে আমাদেরকে যাওয়ার জন্য। তো ওনাদের রিকোয়েস্ট ফেলতে না পেরে চলে যাচ্ছি আঙ্কেলদের সাথে দেখা করে আসার জন্য। আঙ্কেল আন্টি আমাদেরকে অনেক বেশি সমাদর করে, এমনিতে যাওয়া হয় না, তো ঈদ উপলক্ষে যেহেতু বেশি রিকোয়েস্ট করতেছে তো ঘুরতে চলে যাচ্ছি। আপনারাও সাথে থাকেন, আমাদের এই টাইমটা এনজয় করেন। আন্টি আঙ্কেলদের বাড়ি যেখানে অবস্থিত সেই জায়গাটা অনেক বেশি সুন্দর, আপনাদের দেখলেও কিন্তু মন জুড়িয়ে যাবে। এরকম একটা এলাকা সবুজে ঘেরা গ্রামীণ পরিবেশ দেখতে যারা ভালোবাসেন তাদের তো আর কোনো কথাই নেই। Wow, 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 bitti. Gel. রক্তের সম্পর্ক ছাড়াও আত্মার যে এত সুন্দর সম্পর্ক হতে পারে সেটা আমরা আর আঙ্কেলের ভালোবাসা না দেখলে বোঝা যায় না। আমাদের বাড়িতে থাকি মাসুদ আঙ্কেলের নাম না বললে হয় না। আঙ্কেল আন্টি অত্যন্ত সহজ সরল অনেক ভালো মনের মানুষ। এই যে ক্যাট দেখো, এটা আমার ক্যাট মিষ্টি। এই তরমুজ ক্যাট দেখো, ওয়াও। সুন্দর। এই তো আমরা চলে আসলাম আঙ্কেল আন্টি বাসায়, মানে এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার মেন বাসা আর কি। অনেক পুরনো সম্ভ্রান্ত বাড়ি আঙ্কেল আন্টিদের বাড়িটা, অনেক বড় এরিয়ার, দেখতে অনেক বেশি সুন্দর। আগেকার জীবনের অনেক স্মৃতিগুলো আমরা যেগুলো বইপত্রে পড়ে আসছি সেগুলোই আঙ্কেল আন্টিদের বাসায় দেখতে পেলাম। আছে আঙ্কেল পুকুরে।
ও কাঁকড়ার ব্যবসা করতেছেন নাকি আন্টি বলতেছিল। কষ্ট না আঙ্কেল ওই বেশি। হুজুর এটা কি রান্নাঘর? না, এটা হচ্ছে কাকিমাকে রান্না করছে। হ্যাঁ বাড়ি তো ওই জায়গায়। হ্যাঁ ডাব গাছ তো মাত্র ইয়া করে দিয়েছেন না আঙ্কেল? ডাব গাছ তো মাত্র ইয়া করে দিয়েছেন। ডাব গাছ হ্যাঁ, ডাব নাই যে। ডাব বিক্রি করে যদি আর এই সময় ডাব আসে না। ও বৃষ্টি আসলে ডাব আসে। এই মোরগটা সুন্দর। হয়, এটা ওই তো এটা দেখতে দেখতে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল। এদিকে আন্টি নিজের পালা মোরগ আমাদের জন্য জবাই করছে, আর এদিকে বুটের ডালের খিচুড়ি রান্না করলো। এখানকার ঐতিহ্য হচ্ছে ঈদের দিনে বুটের ডালের খিচুড়িটা, আর পুকুরের বড় মাছ রান্না করছে। ধরতে গেলে আন্টিরা যে আয়োজনটা করছে সবকিছুই নিজেদের, সব কিছু ন্যাচারাল খাবারই বলতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগছে। আন্টিরা নিজেরা করে না এমন কোনো জিনিস নেই, সব কিছুই কিন্তু গ্রামে চাষ হয়। আর সাথে ছিল গরুর মাংস, সেটা রেকর্ড করা হয়নি। আর এদিকে দেশি সেমাই রান্না করছে, এটা অনেক বেশি মজা হয়েছিল। আর খাওয়া শেষে মিষ্টি দই এটা তো থাকবেই থাকবে। আসলে খাওয়া দাওয়া কোনো বিষয় না, আন্টি আঙ্কেল আমাদের জন্য যা করে এটা একেবারে মন থেকেই করে। আন্টি আঙ্কেল আমাদেরকে পেয়ে এতটাই খুশি, কি খাওয়াবে কি পরাবে এরকম একটা অবস্থা। তো খাওয়া দাওয়া শেষ করি, পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বড় হয় না কাঁঠালের মতো? না, তা রান্না করে খেতে হয়। ও সুন্দর তো। কি এগুলো? 1 কেজি এরকম হয়ে গেছে। তাই ও সবুজ সবুজ দেখা যাচ্ছে, সব তরমুজ খেতে। ও বিল খেয়ে বিল তরমুজ খেয়ে। হ্যাঁ। এবার সবাই বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এবারের ঈদটা আমাদের অনেক ভালো কাটছে। আপনাদের ঈদের দিন কেমন কাটছে শেয়ার করলে খুশি হব। এভরিওয়ান, লাস্ট ঈদ থেকে শুরু করে ঈদের দিনের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।